নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আপনারা রয়েছেন গপ্পখোরের পর্দায়, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সুদর্শন। আজ আপনাকে শোনাবো আমাদের এই গ্রাম বাংলার ভূতের গল্পের জগতের এক অতি প্রিয়, অতি পরিচিত সিরিজ নিমডাঙ্গার চায়ের দোকানের চতুর্থ পর্ব। এই সিরিজের সমস্ত গল্পগুলি একসঙ্গে শুনতে হলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট নিমডাঙ্গার চায়ের দোকান ভিজিট করতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জির কলমে নিমডাঙ্গার চায়ের দোকান চতুর্থ পর্ব। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে তমাল, শান্তনু, সঙ্গীতা, অঙ্কিতা এবং সুপমা। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। তাহলে চলুন এবার যাওয়া যাক আজকের গল্পে। এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে বেশ কয়েকদিন ধরে। প্রবল বৃষ্টিতে আশেপাশের নিচু অঞ্চলগুলিতে জল জমে গেছে। তবুও নিমডাঙ্গা গ্রামের ভজনদার চায়ের দোকানে জমজমাটি আড্ডাটা থমকে থাকেনি। আজও চায়ের আড্ডায় যথারীতি সত্যেন কাকা উপস্থিত ছিলেন। আজ অবশ্য সকাল থেকে কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে। চায়ের দোকানে আড্ডা আরও জমে উঠল সত্যেন কাকার উপস্থিতিতে। সত্যেন কাকা আসা মানেই আরও দু এক প্রস্থ চায়ের সাথে একটা করে রোমাঞ্চকর গল্প একেবারে ফ্রি। চায়ের সাথে ভজনদার দোকানের স্পেশাল চপমুড়ি নিয়ে সকলে গল্প শোনার আবদার করে বসল। প্রতিবেশী নিতাই বলল, কাকা, আজ এমন একটা ভয়ের গল্প বলো যাতে গায়ের রোম একেবারে খাড়া হয়ে যায়। বেশ বেশ, সে না হয় বলছি, কিন্তু মাঝপথে থামিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। গল্পের শেষে করো কোনো প্রশ্ন থাকলে তা বুঝিয়ে দেব, অন্যথায় আমি উঠে চলে যাব। কিন্তু সকলের হয়ে নিতাই বলে উঠল, না গো কাকা, গপ্প থামিয়ে আমরা কোনো প্রশ্ন করবো না গো, তুমি শুরু করে দাও। বাকিরাও ঘাড় নেড়ে সম্মতি জানালো। সত্যেন কাকা বলতে শুরু করলেন, আমার জীবনের এমন একটা ভয়ঙ্কর ঘটনা আজ তোমাদের শোনাতে চলেছি, তেমন অভিজ্ঞতা ইতিপূর্বে কখনো হয়নি। আমার তখন জোয়ান বয়স, বাড়িতে অভাবের সংসার। কিছুদিনের জন্য পেটের দায়ে আমাকে লরির খালাসি হিসেবে কাজ করতে হয়েছিল। সেই লরি করে এক শহর থেকে অন্য শহরে, জেলা থেকে অন্য জেলায় মৎস্য সরবরাহ করা হতো, মানে রপ্তানি করা হতো আর কি। ব্যবসাটা আমার পরিচিত একজন মহাজনের। তিনি আমাদের পারিবারিক দুরাবস্থা দেখে দয়াপরবশত খালাসির কাজে লাগিয়ে দিয়েছিলেন। একদিন সন্ধেবেলায় আমরা লরিতে মাছের ব্যারেল নিয়ে বন জঙ্গল অতিক্রম করে মেদিনীপুরের দিকে এগিয়ে চলেছি। লরির জানলা দিয়ে ছিটে ফোঁটা বৃষ্টির ছাঁট গায়ে এসে লাগছিল। জলো হাওয়ায় লরি চালাতে বিশেষ কোনো কষ্ট হচ্ছিল না আমাদের। ড্রাইভার মানিকলাল লরি চালাতে চালাতে ক্লান্ত হয়ে পড়লে আমি স্টিয়ারিং ধরেছিলাম। এইভাবেই দুজনে গাড়িটাকে এগিয়ে নিয়ে গেলাম নির্দিষ্ট গন্তব্যের দিকে। প্রায় 60-70 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে রাত 12টা বেজে গেল। আমাদের যেখানে যেতে বলা হয়েছিল সেই রাস্তাটা অন্ধকারে ঠাহর করতে পারলাম না। খানিকটা এগিয়ে একটা বিশাল বটগাছের নিচে লরিটাকে দাঁড় করালাম। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে থেকে বুঝলাম আমরা একটা প্রত্যন্ত গ্রামে এসে পৌঁছেছি। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। ছোট ছোট ঘরের চালের মাটির ঘরগুলো অন্ধকারে ডুবে আছে। সে সময় গ্রামাঞ্চলে গ্যাস বাতি বা ইলেকট্রিসিটির প্রচলন হয়নি। গ্রামের মানুষরা বরাবর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। সেখানেও ওই একই চিত্র দেখলাম। কোনো বাড়িতে একটা তেলের কুপি পর্যন্ত জ্বলছিল না। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল।
বৃষ্টির তোর এত বেশি ছিল যে এক হাত দূরে কি রয়েছে তাও ঠাহর হলো না। ট্রাকের জোরালো আলোতেও কিছুই চোখে পড়ছে না। ওই অবস্থায় স্বাভাবিকভাবেই গাড়ি চালিয়ে এগিয়ে যাওয়াটা সম্ভব ছিল না। তাই আমরা গাড়িটাকে গাছতলায় দাঁড় করিয়ে একটু এপাশ ওপাশ তাকাতেই কাছাকাছি একটা বেশ বড় ছাদওয়ালা পরিত্যক্ত বাড়ি দেখতে পেলাম। মানিকলাল খুশি হয়ে বলল, সত্যেন চলো, ওই বাড়িটার ভেতরে আপাতত আশ্রয় নেওয়া যাক। মানিকলালের কথা শুনে তার সাথে একটু আলাপ আলোচনা করে প্রথমে আমি গাড়ি থেকে নেমে এলাম। তারপর এক দৌড়ে সেই ভাঙাচোরা বাড়িটার কাছে গিয়ে শটান ভেতরে ঢুকে পড়লাম। বাড়িটা ছিল রাস্তার ধারেই। আমি ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে কাছেই কোথাও খুব জোরে বাজ পড়ল। যে বাড়িতে আশ্রয় নিয়েছিলাম সেই বাড়ির দেওয়াল আর ছাদের অবস্থা খুবই খারাপ। একেবারে জরাজীর্ণ ফুটি ফাটা, জল পড়ছিল অনবরত। কোনো মতে একধারে গা মাথা বাঁচিয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় ভীষণ জোরে জোরে বাজ পড়ে বাড়িটা কেঁপে উঠছিল, যেন মনে হচ্ছিল এক্ষুনি বুঝি ধসে পড়বে। ভাঙা দরজা দিয়ে দেখলাম প্রবল বৃষ্টিতে জলধারা কল কল শব্দ করে ঢালু জমির দিকে গড়িয়ে যাচ্ছে। রাস্তা সম্পূর্ণ জনমানবহীন। একটা ভ্যান বা সাইকেল রিক্সাও চোখে পড়ল না। পথ চলতি মানুষ তো কোন ছাড়। অবশ্য অমন দুর্যোগে এত রাতে কেই বা সাধ করে বেরোতে যাবে। আমি মানিকলালের অপেক্ষা করছিলাম। সে বলেছিল গাড়ি লক করে চলে আসবে, কিন্তু প্রায় মিনিট 20 কেটে যাবার পরেও যখন মানিকলাল এলো না, তখন আমি চিন্তায় পড়ে গেলাম। আমি বেশ ভয় পেয়ে গেলাম। তখন আমার অল্প বয়স, অভিজ্ঞতা কম, তাই মনে একটু ভয় ভয় করতে লাগলো। এমন সময় আমার মনে হলো ওই ভাঙা বাড়িতে আমি যেন একা নেই। আরো অনেকে আমার অপেক্ষায় অন্ধকারে ওঁত পেতে বসে আছে। আড়াল থেকে অনেকগুলো চোখ আমাকে পর্যবেক্ষণ করছে। ফিসফিস করে নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। চাপা হুঙ্কার ভেসে আসছে। তাদের অস্তিত্ব অনুভব করছি, অথচ তাদের আকৃতি প্রকৃতি চোখে দেখা পড়ছে না। প্রথমে ভাবলাম নিশ্চয়ই কোনো চোর ছেঁচোরের দল সুযোগ বুঝে এ বাড়িতে আস্তানা গেড়েছে। আমাকে ভয় দেখিয়ে তাড়াতে চাইছে, যাতে তাদের কাজ কারবার ধরা না পড়ে যায়। কিন্তু সময় যত বাড়তে লাগলো ততই আমি অনুভব করলাম ওরা কোনো রক্ত মাংসের মানুষ নয়। চাপা গর্জনটা ক্রমশ বেড়েই যাচ্ছিল। কতগুলো ছায়ামূর্তি হঠাৎ হঠাৎ করে আমায় ঘিরে ধরল। মুখ দিয়ে অদ্ভুতুরে আওয়াজ করে তারা যে কোন ভাষায় কথা বলছে তার এক বর্ণও বুঝতে পারলাম না। হাড় কাঁপানো বিচিত্র হাসি শুনে আমি ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলাম। আমি ভয়ে ছুটে পালাতে যাচ্ছি, এমন সময় ড্রাইভার মানিকলাল ভিজতে ভিজতে ছুটে এলো। অমনি ছায়ামূর্তিরা উধাও হয়ে গেল চোখের নিমেষে। আমি অবাক হয়ে গেলাম। মানিকলাল হাঁপাতে হাঁপাতে বলল, যা জোরে ঘন ঘন বাজ পড়ছিল, আমি আবার গাড়িতে উঠেই বসেছিলাম। আচ্ছা ঝামেলায় পড়া গেল দেখছি। ওদিকে মালিক বলেছিল মাছ পৌঁছে দিয়ে ভোর ভোর শহরে রওনা দিতে। এখন রাত 2টো বাজে, ঝড় বৃষ্টি থামার নাম নেই। এখনো আসল ঠিকানায় পৌঁছতে পারলাম না, তাহলে কখনই বা পৌঁছাবো আর কখনই বা ফিরে আসবো? আমি তখনও স্বাভাবিক হতে পারিনি। যে অবস্থায় পড়েছিলাম ভয়ে দাঁত কপাটি লেগে গেছিল। আমাকে হি হি করে কাঁপতে দেখে মানিকলাল বলল,
কি হলো সত্যেন? খুব ঠান্ডা লাগছে নাকি? ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকানিতে মানিকলালের মুখটা দেখে আমি ভীষণভাবে চমকে গেলাম। ফ্যাকাশে রক্তশূন্য মুখ আর নিষ্প্রাণ দৃষ্টি নিয়ে মানিকলাল আমার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে আপাদমস্তক বিদ্যুতের শিহরণ খেলে গেল। আমি ওর প্রশ্নের উত্তর দেবার মতো অবস্থায় ছিলাম না। হঠাৎ মানিকলাল বলে উঠল, ও কি সত্যেন, আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? অন্ধকারে চিনতে পারছো না বোধ হয়। আরে আমি মানিকলাল, লরি ড্রাইভার। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সত্যি তো, কি সব উল্টোপাল্টা ভাবছি। মানিকলাল তো দিব্যি হাসছে। মাঝখান থেকে ভুলভাল ভেবে ওর কাছে ভীতু হয়ে গেলাম। বললাম, এই জায়গাটার নাম কি কিছুই তো বোঝা যাচ্ছে না। আশেপাশে যে মাটির কুটিরগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে কেউই যেন থাকে না সেখানে। খুবই আশ্চর্য লাগছে, বুঝলে মানিকলাল। লরির আওয়াজ শুনেও কেউ বেরিয়ে এলো না। কমসে কম জানলা খুলেও তো উঁকি মেরে দেখবে। তার উপর এই পরিত্যক্ত বাড়ির পরিবেশটাও কেমন যেন রহস্যে ঢাকা। একটু আগেই আমাকে ঘিরে কারা যেন। আমার কথা সম্পূর্ণ শেষ হলো না, তার আগেই একজন পথচারী সাইকেল নিয়ে সেই বাড়িতে প্রবেশ করল। তাকে দেখে আমি মনে আরও সাহস পেলাম। সে একেবারে ভিজে সপসপে হয়ে গেছিল। কোনো মতে সাইকেলটাকে দরজার একপাশে হেলান দিয়ে রেখে আমার দিকে এগিয়ে এলো। লোকটা রোগা সোগা, ঢ্যাঙা চেহারার। বলে উঠল, মশাই, আপনার সাহস আছে বলতে হবে। এমন দুর্যোগের রেতে আপনি একা এই বাড়িটার মধ্যে দাঁড়িয়ে আছেন, তা আপনার ভয় করছে না বুঝি? পরনের পোশাক দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছেন। তা এমন দিনে একা একা বেরিয়েছেন কি করতে? আমি লোকটার কথা শুনে অবাক হয়ে বললাম, কিসের ভয়? তাছাড়া আমি তো একা নই, লরির ড্রাইভার মানিকলাল আমার সাথেই রয়েছে। ঝড় বৃষ্টিতে লরি নিয়ে মাঝপথে আটকা পড়েছি। এই বাড়িটা চোখে পড়ে গেল, তাই এখানে একটু আশ্রয় নিতে এলাম। বৃষ্টি কমলেই চলে যাব। কথা বলতে বলতে মনে হলো লোকটা আমার দিকে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। কি মনে হতে আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। মানিকলাল আমার পিছনে দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আমি ওকে আশেপাশে কোথাও দেখতে পেলাম না। এধার ওধার খুঁজছি দেখে লোকটা বলল, আপনি কাকে খুঁজছেন আর কার কথাই বা বলছিলেন? আমি এসে ইস্তক কাউরে আপনার ধারে কাছে দাঁড়িয়ে থাকতে দেখিনি কো। অমনি মশাই জেগে জেগে স্বপ্ন দেখেননি তো? অবশ্যই আপনাকে দোষ দেওয়াও যায় না। এমন একখান ভুতুড়ে বাড়িতে একা থাকতে হলে যে কেউ ভয়ে ভুলভাল দেখবে। আমি লোকটার কথা শুনে একদম বোকা বনে গেলাম। ভাবলাম, লোকটা যাই বলুক, ওর নিজের চোখেই নেবা আছে। আমি এত ঘন্টা লরিতে মানিকলালের পাশে বসে এই অজানা গ্রামে এসে পৌঁছেছি। লরিতে বসেও মানিকলালের সাথে যেমন কথা হয়েছে এটা সত্যি, তেমনই মানিকলাল এই বাড়িতে এসে আমার পিছনে দাঁড়িয়ে কথাবার্তা বলেছে, আলাপ আলোচনা করেছে এই বাড়িটাকে নিয়ে। এটাও তো সত্যি। আমি তো তাকে নিজের চোখেই দেখেছি। আর লোকটা বলে কিনা এখানে কেউ ছিল না। মানিকলাল নির্ঘাত কথা বলতে বলতে লরির কাছে গেছে। যাই যাই, গিয়ে দেখে আসি গে। বৃষ্টিটাও একটু ধরেছে দেখছি। এই ভেবে লোকটাকে কথা বলতে যেতেই দেখলাম লোকটা সাইকেল নিয়ে বেমালুম উধাও হয়ে গেছে। এ কি করে সম্ভব? এক্ষুনি তো এখানে দাঁড়িয়েছিল। তাছাড়া আরও একটা ব্যাপার দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম দরজার পাশে যেখানে সাইকেলটা হেলান দিয়ে রাখা ছিল সেখানে মেঝেতে এক ফোঁটাও জল পড়ে নেই। এমনকি মেঝেতে সাইকেলের চাকার যে দাগটা পড়েছিল সেটাও বেমালুম মুছে গেছে।
আমার গা ছমছম করে উঠল। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। কী সব অস্বাভাবিক ঘটনা ঘটছে তা বোঝার উপায় নেই। আমি তড়িঘড়ি সেই বাড়ি থেকে বেরিয়ে লরির কাছে গেলাম। সেখানেও মানিকলালকে খুঁজে পেলাম না। আমার কাছে টর্চ ছিল না। আশেপাশে যে একটু ভালো করে খুঁজে দেখব তার উপায় নেই। বিদ্যুতের ঝলকানিতে যেটুকু দেখা যাচ্ছিল সেটুকুই সম্বল ছিল, কিন্তু সেই আলোতেও মানিকলালকে দেখতে পেলাম না। সেই ছায়া মূর্তিরা আবার এসে ঘিরে ধরল আমাকে। কি বিভৎস ভয়ঙ্কর দেখতে তাদের! একটা কুচকুচে কালো হাত আমার গলা টিপতে এলো। আমি পড়ি কি মরি করে ওই ভাঙা বাড়িটার পিছনের ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়লাম। ফের বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ কিছুক্ষণ জল কাদায় দাঁড়িয়ে থাকার পর যখন আর ওই ছায়া মূর্তিদের কাউকে দেখতে পেলাম না, তখন আবার ওই বাড়ির ভিতরেই আশ্রয় নিলাম। এছাড়া আর কোনো উপায়ও ছিল না যে। এমন সময় হঠাৎ করে এক মাঝবয়সী মহিলা এসে হাজির হলো সেই ভাঙাচোরা বাড়িটার ভেতরে, যেখানে আমি দাঁড়িয়েছিলাম। মহিলা এসে প্রথমে আমাকে দেখেই ভ্রু কুঁচকে তাকিয়ে নাক ছিটকে বললেন, আপনার জামা কাপড় একেবারে জল কাদায় মাখামাখি হয়ে আছে যে। এই গ্রামে আগে কখনো তো আপনাকে দেখিনি, তা যাবেন কোথায়? আমি তাকে সব খুলে বললাম। তারপর জিজ্ঞেস করলাম, আপনি একা মহিলা এত রাতে কোথায় গেছিলেন? আমি গরুর গাড়ি করে অনেক দূরে বাপের ঘর থেকে নিজের বাড়িতে ফিরে আসছিল, কিন্তু রাস্তার পাশে ধস নেমে হঠাৎ বিরাট ফাটল তৈরি হয়ে গেল। আমাদের গরুর গাড়িটা উল্টে সেই খাদে পড়ে গেছে। আমার স্বামী আর গাড়োয়ান মনে হয় ওই খাদেই পড়ে গেছে। তাদের আশেপাশে কোথাও খুঁজে পেলুম না। মহিলা কাঁদতে লাগলেন। আমার মনটাও খারাপ হয়ে গেল। ওনাকে শান্ত করে বললাম, আপনি শান্ত হন দিদি, চিন্তা করবেন না, আমি দেখছি। আপনি আমাকে সেই জায়গায় একটিবার নিয়ে চলুন। হয়তো খাদে নাও পড়তে পারেন, রাস্তার ধারে কোনো ঝোপঝাড়ের ভিতরে বা ওই ফাটলের খাঁজেও আটকে থাকতে পারেন। তবে এত রাতে এই দুর্যোগের মধ্যে আজ বাড়ি থেকে নাই বেরোতে পারতেন, কাল সকালে চলে যেতেন। আবার সৌর ঠাউরের হাঁফের অসুখটা বেড়েছে। শাউরিমা একা পেরে উঠছেন না, তাই স্বামী আজই আমায় বাপের ঘর থেকে নিতে এসেছিলেন। বললেন চলো এখনই বেরিয়ে পড়ি। কিছু দূর যাওয়ার পর হঠাৎ রাস্তা ধসে বিরাট ফাটলের সৃষ্টি হয়, সব উলট পালট হয়ে গেল। কোনো মতে নিজেকে বাঁচিয়ে বাড়িতে একটু মাথা গুঁজবো বলে ছুটে এসেছি। ভেবেছিলাম বৃষ্টি কমলে সাহায্য চাইবো এই গ্রামের বাড়ি বাড়ি গিয়ে, যদি তারা আমার বিপদের কথা শুনে ঘাট থেকে আমার স্বামী আর গাড়োয়ানকে উদ্ধার করে। কিন্তু তারপর একটা কথা মনে পড়ে গেল। মহিলার বিধ্বস্ত চেহারা দেখে আমার বড় মায়া হলো। তার ঘটনা শুনে আমি বললাম, চলুন তবে খাদের দিকে যাই। আমি যখন আছি চিন্তা করার কিছু নেই। এই গ্রামে সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ওদের ডাকলে সাড়া পাবেন বলে আমার মনে হয় না। আমি মাছের লরি নিয়ে এসেছি। লরির এত জোর শব্দেও কারোর ঘুম ভাঙেনি। আপনিও তো তাহলে ভালোই বিপাকে পড়েছেন। সামনেই ধস নেমেছে, আপনার লরি আর এগোবে বলে মনে হয়নি। বিপাকে মানে ভালোই বিপদে পড়েছি। শুধু লরির ব্যাপার নয়, একটু আগেই আমার সাথে যা ঘটে গেছে সেটা শুনলে আপনি ভয় পেয়ে যাবেন। এই বলে তাকে সব কথা খুলে বললাম। এমনকি মানিকলালের ঘটনাটা জানিয়ে বললাম, ও যে আমায় না জানিয়ে কোথায় চলে গেল সেটা কিছুতেই বুঝতে পারছি না। কেন গেল তাও জানি না।
মহিলা সব শুনে ভয়ার্ত কণ্ঠে বললেন, শুনেছিলাম এই জায়গাটা মোটেও ভালো নয়, তবু উপায় ছিল না বলে ঠাঁই নিতে এখানেই এসেছিল। এই জায়গাটা নিয়ে একটা ভয়ানক কাহিনী আছে। এই গ্রামের নাম চণ্ডীপুর। আমি স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে পড়লাম। কোন কাহিনী জড়িয়ে আছে তা জানতে চাইলাম। মহিলা যা বলল সেটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি যা বলেছিলেন তা আমি আমার নিজের ভাষায় তোমাদেরকে বলছি। আসলে যে ভাঙা বাড়িতে আমরা আশ্রয় নিয়েছিলাম সেই বাড়িটা একসময় ছিল অত্যাচারী সাহেবদের নীলকুঠি। ওই বাড়ির পিছনের মাঠে অজস্র কৃষক, শ্রমিক এবং নিম্নবর্গের অসহায় মানুষদের নিজের স্বার্থে উচ্চমহলের সাহেবরা হত্যা করেছিল, তাদের দেহ মাটিতে পুঁতে দিয়েছিল। তবে তার থেকেও আরও একটা ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল সেই সময়। চণ্ডীপুর গ্রামে জাগ্রত দেবী চণ্ডিকার মন্দির ছিল। একসময় ডাকাতরা নিষ্ঠা ভরে তাঁদের আরাধনা করত। তবে ধীরে ধীরে বঙ্গভূমি থেকে বিলুপ্ত হয়ে গেলে সেই জাগ্রত দেবী গ্রামবাসীদের দ্বারা পূজিত হতেন। গ্রামের এক পাগলিনী দেবীর ভক্তা ছিল। তবে সেই উন্মাদিনী ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল না। হঠাৎ করেই একদিন ভিন গাঁ থেকে এসে হাজির হয়েছিল। তার বাড়ি কোথায়, কি তার পরিচয়, কেউ কিছুই জানত না। মহিলার মুখের গড়ন আর শারীরিক গঠন ছিল অত্যন্ত আকর্ষণীয়। ফলে গ্রামের কিছু অসভ্য বদমাইশ লোকের কুনজর পড়ে যায় তার উপরে। ছলে বলে কৌশলে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে কেউ একজন মহিলাকে গর্ভবতী করে ফেলে। অনেক পরে জানা গেছে ঘটনাটা আসলে গ্রামের জমিদার কেশবচন্দ্র ঘটিয়েছিল। সেই সময় জমিদারের সাথে তথাকথিত ইংরেজদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। ফলে আইন ছিল অত্যাচারী কেশবের হাতের মুঠোয়। তাই যথেচ্ছাচারিতা করে অনেকের অনেক ক্ষতি করলেও কেউ তার কিচ্ছু করতে পারেনি। শুধু এইটুকুই নয়, ওই সময় গ্রামে গ্রামে এবং সমস্ত বঙ্গভূমি জুড়ে এক চরম অরাজকতার সৃষ্টি হয়েছিল। মহিলাদের শ্লীলতাহানি করে গায়ের জোরে তাদের তুলে নিয়ে যাওয়া হতো। তারা ঠাঁই পেত নরকের অন্ধকারে। সেখানে তাদের ওপর প্রতিনিয়ত শারীরিক নির্যাতন চালানো হতো। চিল শকুনের মতো ছিঁড়ে খেত তাদের। এছাড়াও রাতারাতি গ্রামবাসীদের জায়গা জমি দখল করে নিত। কেউ খাজনা দিতে না পারলে তাকে চাবুক মেরে হত্যা করা হতো, কিংবা ঘরবাড়ি আগুনে পুড়িয়ে ছাড়খাড় করে দিত। ফসলেও আগুন ধরিয়ে দেওয়া হতো অনেক সময়। হত দরিদ্র দুস্থ মানুষদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হতো, তাদের কাজে লাগানো হতো, আর কাজ না পারলে মারধর করা হতো। মানুষের দুর্দশার শেষ ছিল না। সেই উন্মাদিনী যেহেতু দেবী মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার সাথে গ্রামের সকলের অজান্তে জমিদার কেশবচন্দ্র ওই জঘন্য কাজটা করেছিল। সেই পাগলিনীর নাম ছিল কমলা। সে যখন কেশবদের গ্রামে এসেছিল তখন সম্পূর্ণ সুস্থ এবং এক অপূর্ব সুন্দরী মহিলা ছিল। যদিও কি কারণে কমলা ওই গ্রামে এসেছিল তা জানা যায়নি, তবে অনেকেই বলে কমলা ছিল সেই জাগ্রত লোক দেবী চণ্ডিকার এক নিষ্ঠ ভক্তা। তাই দেবীর মন্দির আছে শুনে চণ্ডীপুর গ্রামে এসেছিল। সে একা ওই নীলকুঠির পাশের জঙ্গলে একখানা ভাঙা মাটির কুটিরে আশ্রয় নিয়েছিল। লোক মারফত খবর পেয়ে মিষ্টি কথায় বলিয়ে কেশব তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে। কিন্তু কমলা যখন গর্ভবতী হয়ে পড়ে তখন থেকেই কেশব তাকে এড়িয়ে চলতে থাকে। গায়ে কমলার নামে ঢিঢি পড়ে যায়। কেশবের লোকজন কমলার নামে গ্রামবাসীদের কানে বিষ ঢালতে থাকে। কমলার কথা কেউ শুনতে চায় না, কেউ বিশ্বাস করে না যে
কমলার গর্ভে জমিদার কেশবের সন্তান রয়েছে। ওকে সবাই কুলোটা, চরিত্রহীনা বলে গাল পাড়তে থাকে। গ্রামবাসীরা ভাবে ভিন গাঁ থেকে কুকীর্তি করে তাদের গাঁয়ে এসে জমিদারের নামে মিথ্যে রটিয়ে বেড়াচ্ছে। কমলা আসলে অন্য কারোর পাপের বীজ বয়ে বেড়াচ্ছে তার শরীরে। এই ধারণার বশবর্তী হয়ে তারা কমলাকে নানানভাবে অপমান, লাঞ্ছনা করতে থাকে। কেউ কেউ ওকে গ্রাম থেকে তাড়িয়ে দেবার কথাও বলে। ওর ওপর অত্যাচার, অনাচার ক্রমেই বাড়তে থাকে। কমলা জমিদার বাড়িতে গিয়ে কেশবের হাতে পায়ে ধরে বলে, আমি এক কোণে পড়ে থাকবো, কখনো আপনার স্ত্রী হবার দাবি করবনি। শুধু আপনার সন্তানের দায়িত্বটুকু নিন। ওকে অস্বীকার করবেন না জমিদার বাবু। ওকে দূর থেকে দুবেলা শুধু চোখে দেখা দেখবো। আপনি কইবেন ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মরে গেছে। বাড়ির সবাই এই কথাই জানবে। চিরজীবন জমিদার বাড়ির দাসী হয়ে থেকে যাব। কিন্তু কেশব ওর চুলের মুঠি ধরে পেটে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দেয়। প্রাণের ভয় দেখিয়ে বলে, বাঁচতে চাস তো গ্রাম ছেড়ে চলে যা, নইলে তোকে আর তোর পেটের ওই পাপকে মেরে ফেলে দেব। তোকে দেখে এই গ্রামে নতুন মনে হয়েছিল, আগে কখনো দেখিনি, তাই পথে দাঁড়িয়ে তোর সাথে কথা বলেছিলাম মাত্র। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো। অমনি আমার ওপর মিথ্যে দোষ আরোপ করে কার না কার পাপ আমার ঘাড়ে চাপাতে এসেছিস, তাই না? এত সাহস তোর? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। ওই ঘটনার পর থেকে কমলার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। সারাদিন নাওয়া খাওয়া ভুলে পথে পথে ঘুরে বেড়ায়। দেবী চণ্ডিকার মন্দিরের সামনে লুটিয়ে পড়ে থাকে, মাথায় কুটে মারে। তার সেই কষ্ট চোখে দেখা যায় না। গ্রামবাসীদের মধ্যে কিছু সৎ উদার মনের মানুষও ছিল। তারা বুঝেছিল কমলা সত্যি কথাই বলছে, কিন্তু কমলার সাথে হওয়া ঘোর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কেশবের লেঠেলদের হাতে তাদের নৃশংসভাবে খুন হতে হয়েছে। এরপর চণ্ডীপুরে অভিশাপের কালো ছায়া নেমে আসে। জাগ্রত দেবী চণ্ডিকা অতিশয় রুষ্ট হয়ে ওঠেন। পুজোয় তুষ্ট হলে যেমন তিনি ভক্তদের বড়া ভয় দেন, তেমনি অন্যায় অত্যাচার হলে তাঁর অভিশাপে সব কিছু ছাড়খাড় হয়ে যায়। একনিষ্ঠ ভক্ত কমলা এবং নিরীহ গ্রামবাসীদের ওপর হওয়া অন্যায় তাঁর সহ্য হয়নি। ফলে গ্রামে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসে। গ্রীষ্মের অস্বাভাবিক তাপপ্রবাহে, চারিদিকে আগুনের হলকা ও প্রচণ্ড দাবদাহে হাড় মাস ঝলসে গিয়ে অনেকের মৃত্যু ঘটে, খরা হয়। তেষ্টায় ছাতি ফেটে শেষ মুহূর্তে এক বিন্দু জলের অভাবে অনেকে মারা যায়। এমন ঘটনা কখনো ইতিপূর্বে চণ্ডীপুরে ঘটেনি। দিনু, মুদি, বিষ্টু, ময়রা এরা ছিল পাড়ার মাতব্বর গোছের লোক। সাথে আরও কিছু গ্রামবাসীদের নিয়ে একটা দল গঠন করেছিল, যারা সর্বদা জমিদারের তোষামত করে দিন কাটাত। এক চাঁদি ফাটা গরমের দিনে তিষ্ঠতে না পেরে দুপুর 12টার মধ্যেই দোকান বন্ধ করে সদর থেকে ঘরে ফিরছিল বিষ্টু, ময়রা। চড়া রোদে ছাতাও হার মেনে গেছিল। গ্রামে প্রবেশ করে কিছুটা পথ এগিয়ে জঙ্গলের কাছাকাছি যেতেই বিষ্টুর মনে হলো তার কান, মাথা এবং সারা শরীর থেকে আগুনের হলকা বেরোচ্ছে। ধোঁয়ায় ভরে গেল চারপাশটা। সারা গায়ে দগদগে ফোসকা পড়ে যন্ত্রণায় আতঙ্কে চিৎকার করে উঠল। শরীরের ভিতরটা নিমেষে শুকিয়ে ঝাঁঝরা হয়ে গেল। তৃষ্ণায় তখন তার ছাতি ফাটছে। রাস্তায় একটা জনপ্রাণীও ছিল না। মাথা ঘুরে পথের ওপর পড়েছিল। তার করুণ আর্তনাদ শুনেও কারো এগিয়ে আসার ক্ষমতা ছিল না। যারা বেরিয়ে এসেছিল সকলকেই একইভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল। সে এক তাজ্জব ব্যাপার।
শেষ মুহূর্তে তারা সবাই দেখেছিল জঙ্গল পাড়ের মন্দিরে দেবী চণ্ডিকার দু চোখ থেকে অনবরত রোষানল বর্ষিত হচ্ছে। চোখ থেকে অনর্গল ধোঁয়া নির্গত হচ্ছে, যার আঁচে সেই মানুষ পোড়া তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে। চারিদিক জ্বলে পুড়ে খাঁক হয়ে গেল। অনেকেই নিজেদের বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে ভিন গায়ে পালিয়ে গেল। গ্রামের ঘরকে ঘর উজাড় হয়ে গেল। এ তো ছিল গ্রীষ্মের কথা। গ্রীষ্মের পর যখন বর্ষা এলো, যে কজন বেঁচে ছিল কেশবের সাথে সুসম্পর্কের খাতিরে জমিদার বাড়িতে আশ্রয় পেয়েছিল, তারা চণ্ডীপুরেই রয়ে গেছিল। বর্ষায় গ্রীষ্মের দাবদাহ কমে যেতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তারা। কিন্তু হঠাৎই এক নাগাড়ে মাত্র কয়েকদিনের বৃষ্টিতে নদী নালা উপচে পড়ে চাষের জমি, ক্ষেত খামার সব ডুবে যায়, ঘরবাড়ি ধসে যায়, বড় বড় উঁচু বাঁধ ভেঙে পড়ে, বহু লোক গৃহহীন হয়ে যায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে বাজ পড়ে অনেকের মাথা দু ফাঁক হয়ে মৃত্যু ঘটে। মৃতদেহগুলো ভয়ঙ্কর আর বিভৎস আকার ধারণ করে। ওদিকে বর্ষা শেষে কিছুদিনের বিরতিতে সবকিছু গুছিয়ে উঠতে না উঠতে চলে এলো শীত ঋতু। হিম পড়া শুরু হয়ে গেল সময়ের অনেক আগেই। শীতের শুরুতেই কড়া শীতের প্রকোপে নদী নালার জল অস্বাভাবিক শীতল হয়ে যায়। খাবার জলে যেন বরফকুচি ভাসত। প্রবল ঠান্ডায় জমে ওদের মৃত্যু হয়। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, চণ্ডীপুরের মতো দুর্ভাগ্য কিন্তু আশেপাশের কোনো গ্রামবাসীদের পোহাতে হয়নি। চণ্ডীপুরেই তা সীমাবদ্ধ ছিল। মানুষরূপী সেই সব অমানুষরাই একে একে প্রকৃতির রোষে মারা গেল, যারা অত্যাচারের সীমা অতিক্রম করে কত নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। কমলার উপর অকথ্য অত্যাচার করে তার নামে মিথ্যে কলঙ্ক রটিয়ে তাকে পাগলে পরিণত করেছিল। যাই হোক, অবশেষে চণ্ডীপুরের এমন ভয়াবহ পরিস্থিতি দেখে জমিদার কেশবচন্দ্র বুঝতে পারেন দেবী চণ্ডিকার ভয়ঙ্কর তাণ্ডব লীলা থেকেই এর সৃষ্টি হয়েছে। দেবীর করাল গ্রাসে গোটা চণ্ডীপুর গ্রাম ধ্বংস হয়ে গেছে। কেশবচন্দ্র নিজের মৃত্যু আসন্ন টের পায়। স্বপ্নে দেবী তাকে ভৎসনা করে। প্রতি রাতে দেবীর ভয়ঙ্কর মূর্তি দেখে কেশবের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। চোখ বুঝলেও প্রলয় নৃত্য দেখতে পায়। চোখ খুললে খাঁড়া হাতে দেবীকে ছুটে আসতে দেখে। ভীত সন্ত্রস্ত কেশব মৃত্যুর দিন গুনতে থাকে। গ্রামে মড়ক লাগে। একে একে জমিদার বাড়ির প্রায় সবাই মৃত্যুবরণ করে। এক রাতে মন্দিরে ঢুকে দেবীর সমস্ত অলংকার আত্মসাৎ করে নায়েব চিত্রলোচন চৌধুরী রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মা চণ্ডী রুষ্ট হয়ে তাকে গ্রাস করেন। মন্দিরের চারপাশে ত্রিলোচনের শরীরের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। দেবী মূর্তির ঠোঁটের কোণে টাটকা রক্ত লেগে থাকতে দেখে কেশব প্রচণ্ড ভয় পেয়ে যায়। সেই দিনই সে এক ভয়ানক খেলা খেলে। প্রাণের তাগিদে প্রচুর টাকার লোভ দেখিয়ে শহর থেকে কয়েকজন অসৎ অঘরী তান্ত্রিক ও কাপালিককে চণ্ডীপুরে নিয়ে আসে। এরা যে কোনো মূল্যে কারোর ক্ষতি সাধন করতে যেমন পিছপা ছিল না, তেমনি ওদের দ্বারা কোনো কাজই অসম্ভব ছিল না। অঘরীদের সাথে দীর্ঘ আলাপ আলোচনা করে কেশব এক মহাযজ্ঞের আয়োজন করে। যেভাবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় তার বিপরীত ক্রিয়া করে দেবীকে গ্রাম থেকে বিতাড়িত করাই ছিল কেশবের আসল উদ্দেশ্য। অঘরীতান্ত্রিক তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন দেবীকে বিতাড়িত করা সম্ভব না হলেও বন্দি করা যেতে পারে, আর কোনোভাবে দেবীকে বন্দি করতে পারলে তার তাণ্ডব লীলাও থেমে যাবে। কেশব অঘরীদের সাহায্যে নিজের হাতে দেবীকে বন্দি করতে চেয়েছিল, কিন্তু কোনো সাধারণ মানুষ বা অঘরীদের দ্বারা সেই কাজ কখনো সম্ভব হবে না। সেটা তাদের কল্পনার বাইরে ছিল।
দেবীর রোষে তারা সকলেই শেষ হয়ে যায়, ভয়ানক মৃত্যু ঘটে তাদের সকলে। দেবী এরপর স্বেচ্ছায় বন্দী হয়ে যান জঙ্গল পাড়ের চণ্ডী মন্দিরের পাথরের মূর্তির ভিতরে। অত্যাচারী ইংরেজরা যারা কেশবকে সমর্থন করেছিল তারাও নীলকুঠির ভিতরে একে একে চরম শাস্তি পেয়ে নিঃশেষ হয়ে যায়। মহিলা এই কাহিনী শোনানোর শেষ পর্যায়ে এসে আমায় বলেছিলেন, আজও নাকি মা চণ্ডী দেবী মন্দিরের পাথরের মূর্তির ভিতরেই বন্দী হয়ে আছেন। তিনি কোনো এক সৎ সাধকের অপেক্ষায় আছেন, যিনি এসে পুনরায় দেবীর প্রাণ প্রতিষ্ঠা করবেন। দেবী আবার জাগ্রত হবেন। কিন্তু তারপর থেকে বহু বছর কেটে গেছে, তেমন কোনো সৎ সাধকের সন্ধান পাওয়া যায়নি। দেবী যে ভীষণ মূর্তি ধারণ করে পাপীদের শাস্তি দিয়েছেন এবং এই মন্দিরেই স্বেচ্ছায় বন্দী হয়ে আছেন, এই কথা দিকে দিকে রটে গেছিল। তাছাড়া এই নীলকুঠির আশেপাশেই অত্যাচারীদের কখনো অপঘাতে, কখনো দেবীর রোষে নানানভাবে মৃত্যু হয়েছিল। এখানে আজও তাদের অতৃপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। লোকজন দেখলেই তাদের মেরে ফেলার চেষ্টা করে। তাই কোনো লোক ভয় বিকেলের পর এদিকে রাস্তা মারায় না। এমনকি দিন দুপুরেও আসতে ভয় পায়। শত ক্লান্ত হলেও কেউ এই ভাঙা কুঠিতে আশ্রয় বা বিশ্রাম নিতে আসে না। এই গ্রাম অভিশপ্ত। মহিলার কাছ থেকে অভিশপ্ত চণ্ডীপুর আর ওই ভাঙা নীলকুঠির ভয়াবহ ইতিহাস শুনে আমি টের পেলাম ওই পরিত্যক্ত বাড়িতে কারা আমায় ঘিরে ধরেছিল। ওরা সবাই জমিদার কেশবের লোকজন আর ইংরেজ সাহেবের দল। সেই কাহিনী শুনতে শুনতে ভোর হয়ে গেছিল, তবু নীলকুঠির ভিতরে তখনও চাপ চাপ অন্ধকার জমাট বেঁধেছিল। আমি আগন্তুক মহিলাকে বললাম, আকাশ ফর্সা হয়ে গেছে, চলুন এবার। কথায় কথায় এত দেরি হয়ে গেল। আপনার স্বামী আর গাড়োয়ানকে উদ্ধার করতে হবে তো। মহিলা আমার কোনো কথার উত্তর দিলেন না। আমি নীলকুঠি থেকে বেরিয়ে যেতে উদ্যত হলাম। মহিলা আমাকে থামিয়ে অবাক করে দিয়ে বললেন, দাঁড়ান, আপনি যে কাজে যেতে চাইছেন তার আর কোনো প্রয়োজন নেই। আমি চমকে উঠলাম মহিলার কথা শুনে। গাড়োয়ানের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু নিজের স্বামীকেও কি তিনি বাঁচাতে চান না? এ কেমন ধারাস্ত্রী! তাছাড়া আমার মনে তখনও আরও অনেক সংশয় বা প্রশ্ন ছিল। আমি মানিকলালের কথা প্রায় ভুলতেই বসেছিলাম। মহিলা উদ্ধার কার্যে কোনো উৎসাহ দেখালেন না দেখে আমার মনে হলো স্বামী ও গাড়োয়ানটি যে মারা গেছে তা তিনি গত রাতেই টের পেয়েছিলেন। তাই ও কাজে আর কোনো আগ্রহ নেই। আমি মানিকলালের খোঁজ খবর নিতে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ওকে খুঁজে বের করে আমাদের গন্তব্যে পৌঁছতে হবে তো। এই ভেবে ভাঙা সিঁড়ির দিকে পা বাড়ালাম। তবে চলে যাবার আগে আরেকটা প্রশ্ন মনে পড়ে গেল। সেটা না জানা অবধি চণ্ডীপুরের কাহিনীটা অসম্পূর্ণ থেকে গেছিল। ভোরের আবছা আলোয় দেখলাম সেই মহিলা আমার দিকে রক্তশূন্য মুখে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। তবে ঠোঁটের কোণে হাসির ছোঁয়া দেখে আশ্চর্য হয়ে গেলাম। তিনি যেন আমার মনের প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। তবে সেসব নিয়ে কিছু বলার আগেই মহিলা আমাকে মানিকলালের ব্যাপারে এমন একটা অবিশ্বাস্য কথা শোনালেন, তাতে আমার শির দাঁড়া দিয়ে খুব দ্রুত একটা ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। বুকের মধ্যে ধুকপুকুনি টের পেলাম। সে কথাই একটু পরে আসছি। তার আগে আমি মহিলাকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে আজও কি কেউ দেবীর প্রাণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি? নাকি প্রাণ প্রতিষ্ঠা করতে এসে কোনোভাবে তাঁরাও দেবীর রোষানলে পড়েছিলেন? তাছাড়া শেষ পর্যন্ত কমলার কি পরিণতি হলো সেই কাহিনীটিও তো শুনতে চাই। না, ওই ভয়াবহ ঘটনার অনেক আগেই বহু লোক গ্রাম ছেড়ে পাইলে যায়। অনেক পরে তারা সব কিছু জানতে পেরে
এবং ওই ঘটনাটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। কেউ আর স্বেচ্ছায় নিজের বিপদ ডেকে আনতে চায়নি। তাদের বদ্ধ ভুল ধারণা হয়েছিল দেবী কুপিতা হয়েছেন। এখন আর চণ্ডীপুরে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে যদি কোনো ত্রুটি হয় তাহলে আবার দেবীর রোষ নজরে পড়ে যেতে হবে। তাতে বিপদ বাড়বে বই কি, কিছু কমবে না। তারা নিজেদের গ্রামকে নিজেদের স্বার্থে এড়িয়ে গিয়েছিল। তাই দেবী আজও ওখানে বন্দী হয়ে আছেন। আজও দেবীর সেই 4 ফুট উচ্চতার পাথরের বিগ্রহটি জঙ্গলের মধ্যে ভাঙা পরিত্যক্ত মন্দিরে অবস্থান করছে। ওই বিগ্রহের যথাযথ পুজো অর্চনা এবং যাগযজ্ঞের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলেই দেবীর মুক্তি ঘটবে। দেবী আবার জাগ্রত হবে। এই অভিশপ্ত চণ্ডীপুরের সব অভিশাপ কেটে যাবে। কিন্তু সেই অলৌকিক কাহিনী শুনতে আগ্রহী হলেও যেহেতু আমার তখন বয়স অল্প, রক্ত গরম ছিল, তাই দেবদেবীর ওপর আমার তেমন কোনো বিশ্বাস ছিল না, আর না ছিল ভূতের ভয়। তবে অতিলৌকিক ঘটনাগুলো বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম, যেহেতু সেগুলো আমাকে ঘিরেই ঘটেছিল। আগের রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো তারই সাক্ষী। যা কিছু আমি স্বচক্ষে দেখেছি, অনুভব করেছি, সেই সব রোমাঞ্চকর ঘটনাগুলো আজও মাঝে মাঝে চোখের সামনে ভেসে আসে। সেই ঘটনাগুলো অস্বীকার করার কোনো উপায় ছিল না। সেদিন আমার আরও এক ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। যা শুনেছিলাম তা প্রথমে অবিশ্বাস্য মনে হয়েছিল, তবে বিশ্বাস না করার কোনো কারণ ছিল না। আমি তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলাম। আমার একটা ছোট্ট খটকা ছিল। শুধু খটকা নয়, একটা প্রশ্ন বলতে পারো। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, আপনি যে এই কাহিনীর ব্যাপারে এত কিছু জানেন, এত সব আপনি কোথা থেকে শুনেছেন? আপনি তো বলেছিলেন আপনার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক দূরে, সম্পূর্ণ পৃথক দুটি স্থান। চণ্ডীপুরের আশেপাশের অঞ্চলে কি তবে আপনার কোনো পরিচিত রয়েছে, যিনি আপনাকে ঘটনার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা দিয়েছেন? অথবা এই ঘটনা যখন চারিদিকে রটে যায় তখনই শুনেছিলেন? তারাও কি এককালে চণ্ডীপুরের বাসিন্দা ছিল? উত্তরে মহিলা যা বলল তাতে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গেলাম। চোখের সামনে বিশ্ব ব্রহ্মাণ্ড দুলতে লাগলো। আরেকটু হলেই মাথা ঘুরে পড়ে যেতাম। কোনো মতে সামলে নিলাম নিজেকে। মহিলা বলেছিল, যার সাথে চণ্ডীপুর একসময় ঘোর অন্যায় অত্যাচার করেছিল, আমি সেই কমলা। যখন দেবীর ভয়ানক রোষানলে সব কিছু ছাড়খাড় হতে বসলো, বিপদের ছায়া ঘনিয়ে এলো, তখন এক রাতে সন্তান প্রসবের আগের মুহূর্তে কেশব আমার পেটে লাথির পর লাথি মেরে চাবুক দিয়ে পিটিয়ে আমাকে মৃত ভেবে ফেলে চলে গেল। কিন্তু তখনও আমার পরাণটা বেরিয়ে যায়নি, রক্তে ভেসে ধুকছিল। এমন সময় পেশব যন্ত্রণা শুরু হয়ে গেল। অতি কষ্টে পেশব হলো বটে, কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। অতিরিক্ত রক্তপাতে আমি মরে গেলুম। আমার সদ্যজাত মেয়েটাকেও বাঁচাতে পারিনি। জঙ্গলের মধ্যে একা শুয়ে কাঁদছিল, কেউ সাহায্য করতে আসেনি। সবাই তখন যার যার নিজের পরিবার পরিজনকে নিয়ে চিন্তায় ছিল। কেউ জানতেও পারেনি আমাদের সাথে কি ঘটে গেছে। অবশ্য জানলেই বা কি হতো, কেউ আমাদের বাঁচাতে আসতো না। সবাই তো শয়তান কেশবের কাছের লোক ছিল। শিয়ালের দল এসে মেয়েটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিল। ওই ঘটনার পর থেকে আমি অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি এই গ্রামের বুকে। সব ঘটনা বলার পর মহিলাটি তার কোলে থাকা একটা পুঁটুলির কাপড় খুলে আমায় দেখালো। আমি বাক রুদ্ধ হয়ে গেলাম একটা দৃশ্য দেখে। দেখলাম ওই পুঁটুলির ভিতরে কতগুলো খুদে খুদে হাড়গোড়, ছোট্ট কঙ্কাল আর আর মাথার খুলি রয়েছে। দেখে যত না ভয় পেলাম তার চেয়েও বেশি কষ্ট হলো। মানসিক যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। আমার বুক
ফেটে কান্না বেরিয়ে এলো। হায় ঈশ্বর, কখনো যে এমন দৃশ্য দেখতে হবে তা কখনো ভাবিনি। সেই করুণ মর্মান্তিক ঘটনা আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। আমি চোখ বুজে মনে মনে মায়ের নাম নিলাম। কখনো যা করিনি, শত অভাবে শত বিপদেও আমি কখনো ঈশ্বরকে ডাকিনি, কিন্তু সেদিন ওই মুহূর্তে আমি তাকে স্মরণ করলাম। মনে মনে বললাম, কি লীলা খেলা তোর মা! এক হাতে ভক্তের ওপর ঘটা অন্যায় নির্যাতন সইতে না পেরে দুষ্টের দমন করলি, আর এক হাতে ওই ছোট্ট শিশুটাকে হিংস্র জানোয়ারদের হাতে তুলে দিলি। এ তোর কেমন বিচার মা? এমন বিচার চলতে থাকলে ভগবানের উপর থেকে সবার বিশ্বাস ভরসা চলে যাবে যে। মহিলার অতৃপ্ত আত্মাও তখন গুমড়ে গুমড়ে কাঁদছে। তার অপার্থিব কান্নার আওয়াজ ভেসে এলো আমার কানে। বুকের ভিতরটা টন টন করে ওঠে। একেই বলে মায়ের মন। মারা যাবার পরেও তার সেই সদ্যজাত সন্তানের শরীরের অবশিষ্টাংশটুকু বুকে আঁকড়ে বয়ে নিয়ে চলেছে। ওইটুকুই তার সম্বল। আজও সেই নারী ছেঁড়া ধনকে ওভাবেই আগলে রেখেছে নিজের কাছে। কোনো বিদেহী আত্মাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা ছিল না। কি করব ভেবে না পেয়ে নীরবে সেখানেই দাঁড়িয়ে রইলাম। তবে মনে এটুকু সান্ত্বনা পেয়েছিলাম কেশবের ভয়াবহ পরিণাম শুনে। অঘরীতান্ত্রিক ও কাপালিকদের অস্বাভাবিক মৃত্যুর পর কেশবের জ্ঞান ফিরে এসেছিল। প্রথমে ভয় পেয়ে গেলেও পরে খুশি হয়েছিল এই ভেবে যে সমস্ত সম্পত্তি, ধনদৌলত, জমিদারি সব এখন তার হাতের মুঠোয়, আর অন্য কোনো ভাগিদার নেই। দূরের অঞ্চল থেকে চাষি, শ্রমিক, মজুরদের এনে চাষবাস করিয়ে ধসে যাওয়া ঘরবাড়ি নির্মাণ করিয়ে বসবাসের উপযুক্ত করে তুলেছিল। কেশবচন্দ্র নিজের স্বার্থে খেটে খাওয়া মানুষগুলোকে পরিবার নিয়ে সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যাতে নতুন করে কোনো গ্রাম গড়ে ওঠে। গ্রাম আবার শস্য শ্যামলা হয়ে উঠলে কেশবেরই লাভ। লোকবল বাড়লে আবার সে খাজনা আদায় করবে, প্রজাদের শাসন করবে, লুঠত রাজ চালিয়ে বিপুল অর্থ সঞ্চয় করবে। অর্থ ভাণ্ডার ফুলে ফেঁপে উঠবে। এভাবে ধীরে ধীরে সে সাময়িক জমিদারের মধ্যে সবচেয়ে ধনী জমিদার হয়ে উঠবে। সরল চাষাভুষো আর শ্রমিক শ্রেণীর মানুষগুলো কেউই আসলে ওই অভিশপ্ত চণ্ডীপুরের আসল কাহিনী জানত না। কেশবচন্দ্রের বদমতলব নিয়েও তাদের মনে কোনো সন্দেহ জাগেনি। কিন্তু একদিন কেশব তার পরিকল্পনার কথা গোপনে নতুন নায়েব হরিমোহনের সাথে আলোচনা করছিল। এক কর্মচারী সে কথা শুনে ফেলে। ততদিনে গ্রামে অনেক পরিবারই এসেছিল, কিন্তু 7 দিনের বেশি কেউ টিকতে পারত না। প্রত্যহ বিকেলের পর থেকে অশরীরীদের উপদ্রবে টিকে থাকা অসম্ভব হয়েছিল। তারা ভয়ে গ্রাম ছাড়া হতে শুরু করে। জমিদারকে জানিয়েও কোনো লাভ হয়নি, কোনো প্রতিকারের ব্যবস্থা করেননি। বরং নতুন নায়েব তাদের ওপর করের বোঝা চাপিয়ে দেয়। তার ওপর সেই কর্মচারীর কাছে জমিদারের আসল উদ্দেশ্য শুনে তারা সিদ্ধান্ত নিতে বিলম্ব করে না। জমিদারের লোকজনের হাতে আটকা পড়ার আগেই সেই কর্মচারীটি এবং কৃষক ও শ্রমিক শ্রেণীর লোকজন পরিবার নিয়ে রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরের দিন সকালে লোক লাগিয়েও তাদের আর খুঁজে পাওয়া যায় না। কেশবের পতন শুরু হয়। লেঠে এলো কর্মচারীরা সুযোগ বুঝে অর্থ ভাণ্ডার লুট করে চম্পট দেয়। ইতিমধ্যে আশেপাশের কয়েকটা গ্রাম কেশবের দখলে চলে এসেছিল। একদিন সন্ধ্যায় পাশের গ্রাম থেকে জমি জরিপ করে নায়েবের সাথে জমিদার বাড়ি ফেরার পথে কেশবচন্দ্র প্রবল বৃষ্টির বিপাকে পড়ে যায়। উপায় না দেখে নীলকুঠিতে আশ্রয় নেয়। আর কিছুক্ষণের মধ্যেই ভৌতিক উপদ্রবে নায়েবের মৃত্যু ঘটে। বৃষ্টি একটু ধরে এলে ভীত সন্ত্রস্ত
কেশব কোনো মতে নীলকুঠি থেকে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে জঙ্গলের পথ ধরে, আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। অবশ্য নিয়তি সেদিন কেশবকে সেই স্থানে ডেকে নিয়ে গেছিল যেখানে সে কমলাকে পিটিয়ে মেরেছিল। তার নিজের সদ্যজাত শিশুকন্যাকে শেয়ালে ছিঁড়ে খেয়েছিল। কেশব দ্রুত পা চালিয়ে হাঁটছিল। এমন সময় এক অপূর্ব সুন্দরী মহিলা এসে তার সামনে দাঁড়ায়। কাঁদতে কাঁদতে বলে, আমি পথ হারিয়ে ফেলেছি, আপনি আমায় একটু মা চণ্ডীর মন্দিরের কাছে পৌঁছে দেবেন? কিছুতেই মন্দিরটা খুঁজে পাচ্ছি নে। শুনেছি তিনি খুব জাগ্রত দেবী, তাই পুজো দিতে এসেছি। কেশবের স্বভাব চরিত্র বরাবরই খারাপ ছিল। মেয়েটিকে একলা পেয়ে তার মন ফের লোভ লালসায় ভরে উঠল। কিন্তু মেয়েটিকে স্পর্শ করতেই সে ভয়ঙ্কর বিভৎস মূর্তি ধারণ করে কেশবের মুখ থেকে এক খাবলা মাংস তুলে নিয়ে হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল। বিভৎস মূর্তিটি কমলার ছিল। কেশব ভয়ে ছুটে পালাতে গেল, কিন্তু তার আগেই কমলার আত্মা তার সারা দেহ আঁচড়ে কামড়ে ছিঁড়ে ফালা ফালা করে দিল। টু শব্দটি করারও সুযোগ পায়নি সে। দিনের আলোয় আত্মারা বেশিক্ষণ বিচরণ করতে পারে না। মহিলার আত্মা চলে যাবার আগে আরও একটা অকল্পনীয় ঘটনা শুনিয়ে চিরতরে বিদায় নিল। সে বলেছিল, আমি রোজ রাতের বেলা এই চণ্ডীপুরে ঘুরে বেড়াই, কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করি। গত রাতে একজন লরি চালককে লরির পাশে বটতলায় দাঁড়িয়ে থাকতে দেখে মনে হলো সে পথ হারিয়েছে। আমি মানুষের রূপ ধরে কথা কইতে গেলুম। আমি লরির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলুম এই দুর্যোগের রাতে সে কেন এই গাছতলায় দাঁড়িয়ে আছে। সে বললি লরিতে বসে দম বন্ধ লাগছে, তাই একটু হাওয়া খেতে নেমেছে। কথা বলতে বলতে হঠাৎ ওই লরি চালকের আচার আচরণ বদলে যেতে লাগলো। আমাকে একলা পেয়ে তার মাথা খারাপ হয়ে গেল। আমার সাথে অশালীন আচরণ করতে শুরু করলে, নানান কটূক্তি আর মন্দ গাল পেরে ছোঁয়ার চেষ্টা করে। আমি কিছু করার আগেই একটা বিপদ ঘটে যায়। হঠাৎ ভীষণ জোরে বাজ পড়ে চালক সাথে সাথে মারা যায়। মহিলার কথা শুনে আমি আবার ভাষা হারিয়ে ফেললাম। শুনেছি তারপর থেকে ওই অভিশপ্ত গ্রামে আজও কোনো অরাজকতা ঘটলে অপরাধীদের বজ্রপাতে মৃত্যু ঘটে। যাই হোক, মানিকলালের ঘটনাটা বলার পর মহিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে মিলিয়ে গেল। একটু বেলা হতেই বৃষ্টির তোড় একেবারে কমে গেল। আমি ভারাক্রান্ত মনে নীলকুঠি থেকে বেরিয়ে লরির কাছে গেলাম। দেখলাম বাজ পড়ে অত বড় গাছটাও ঝলসে গেছে, তবে লরিটা পুরোপুরি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। লরির পিছন থেকে মানিকলালের কিম্ভূতকি মারা দেহটা আবিষ্কার করলাম আমি। সেও এক ভয়াবহ দৃশ্য ছিল। শরীরটা দুভাগে বিভক্ত হয়ে পেটের ভেতর থেকে নাড়ি ভুঁড়ি ছিটকে বাইরে বেরিয়ে এসেছিল। ভয়ার্ত চোখে চেয়ে দেখলাম টুকরো টুকরো দেহাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খুবই মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। আমি জানতাম ড্রাইভার মানিকলালের স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের নেশা ছাড়াও খারাপ পাড়ায় বাজি বাড়িতে তার যাতায়াত ছিল। এ ছিল তার দৈনন্দিন রুটিন। আমি জানতাম মানিকলালের মৃত্যু একটা দুর্ঘটনা হিসেবেই দেখা হবে। বজ্রপাতেও যে এমন অস্বাভাবিক অদ্ভুত মৃত্যু ঘটতে পারে তা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দ্বারা পুলিশ প্রশাসনের কাছে প্রমাণ সাপেক্ষ হয়ে উঠবে। কোনো প্রকার ঝামেলায় পড়তে হবে না আমাকে। তাছাড়া আমি তো মানিকলালের কোনো ক্ষতি করিনি।
ও নিজেই নিজের কৃতকর্মের ফল ভোগ করেছে প্রকৃতিগতভাবে। সম্পূর্ণ ঘটনাটা আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছিল যে আমি আজও চোখ বুঝলে সেই সব ভয়ানক দৃশ্য দেখে কেঁপে উঠি। ওই দিন একটু বেলার দিকে আমি মাছের লরি নিয়ে যথাস্থানে পৌঁছে গেলাম। মাছের আড়তদারদের মধ্যে একজন জানালো, আমাদের পূর্বপুরুষেরা এককালে ওই চণ্ডীপুরেরই বাসিন্দা ছিল, তবে জমিদার কেশবচন্দ্র মারা যাওয়ার পরেও তাদের কেউ আর ওই অভিশপ্ত গ্রামে বাস করতে রাজি হয়নি। ফলে গ্রামটি পরিত্যক্ত আর জনশূন্যই হয়ে রয়েছে, বুঝলেন? আমি কাজ মিটিয়ে লরি নিয়ে কলকাতায় ফিরে এলাম। আমি সৎ এবং পরিশ্রমী। মানিকলালের মৃত্যুর পর গাড়ির ড্রাইভারের দায়িত্ব অন্য এক কর্মচারীকে দিয়ে মহাজন আমাকে নিজের সহকারী হিসেবে নিযুক্ত করে। তার নানান রকম কারবার ছিল। দূর দূরান্তে বিভিন্ন মাল সরবরাহের কাজে আমাকে পাঠাতে থাকে। আমারও আর্থিক অবস্থার উন্নতি হয়। আমি কাজে ব্যস্ত হয়ে পড়ি। ঘটনাটা কিছুদিনের জন্য ভুলে গেলাম। প্রায় বছরখানেক পর এক ব্যবসার কাজে গাড়ি নিয়ে চণ্ডীপুরের পাশ দিয়ে যাবার সময় আমার মনটা কেমন করে ওঠে। সব কথা আমার মনে পড়ে যায়। আমি ড্রাইভারকে রাস্তার মোড়ে গাড়ি থামাতে বলে গ্রামে প্রবেশ করি। দিন দুপুরেও চণ্ডীপুর সেই রাতের মতোই একই রকম জনমানব শূন্য ছিল। অবস্থার কোনো উন্নতি হয়নি। আমি শটান সেই নীলকুঠিতে গিয়ে উঠলাম। বেশ খানিকক্ষণ অতীতের স্মৃতিচারণায় ডুবে গেলাম। ঘোরের ভিতর মনে হলো আমার কানে ফিসফিস করে কেউ কিছু বলছে। আমাকে এখান থেকে নিয়ে চল, এ কাজ একমাত্র তুই পারবি। একটা সুরেলা অলৌকিক কণ্ঠস্বর শুনে আমি চমকে উঠলাম। তিনি যে কোনো সাধারণ নারী নন তা আমি কণ্ঠ শুনেই টের পেয়েছিলাম, অথচ চোখ খুলে কাউকে দেখতে পেলাম না। তবে আমি যে কিছু ভুল শুনিনি সে ব্যাপারে নিশ্চিত ছিলাম। একটা কথা মনে হতেই নীলকুঠি থেকে বেরিয়ে এসে পিছনের জঙ্গলে চলে গেলাম। হাঁটতে হাঁটতে একটা পুরনো পরিত্যক্ত ভাঙা মন্দির খুঁজে পেলাম, আর সেই মন্দিরে একটা 4 ফুট উচ্চতার দেবী চণ্ডিকার পাথরের মূর্তি আবিষ্কার করলাম। মায়ের কি আশ্চর্য মহিমা! ভাঙা মন্দিরের মেঝেতে দেওয়ালে ধুলো আর ঝুলের আস্তরণ। কিছুটা অংশে নোনা ধরে গেছে, জরাজীর্ণ অবস্থা। অথচ দেবী চণ্ডিকার সেই পাথরের বিগ্রহ এতটুকু মলিন হয়নি। তিনি শালঙ্কারা হয়ে পাথরের বেদিতে অবস্থান করছে। আমি বিভোর হয়ে চেয়ে রইলাম সেই দিকে। এমন সময় আবার সেই অলৌকিক সুরেলা কণ্ঠ শুনতে পেলাম। আমাকে এখান থেকে নিয়ে চল, তুই পারবি আমার প্রাণ প্রতিষ্ঠা করতে। আমি যার পরনায় চমকে উঠলাম। দেখলাম সেই পাথরের বিগ্রহের মধ্যে থেকে কথাগুলো ভেসে আসছে। মা তার ইচ্ছে পূরণের জন্য যা যা করতে বলেছিলেন তা আমি যথাযথ পালন করলাম। আমি মন্দির থেকে বেরিয়ে ড্রাইভার সুনীলকে গাড়িটাকে জঙ্গলের ভিতর নিয়ে যাবার নির্দেশ দিলাম। তারপর যত্ন সহকারে সেই বিগ্রহকে গাড়িতে তুলে নিয়ে কোথায় গেলাম জানো? মাঝপথে কথা বলা নিষেধ ছিল। যদিও প্রশ্নটা সত্যেন কাকা নিজেই করেছিলেন, তাও তাল কেটে যাবার ভয়ে সবাই দুপাশে মাথা নেড়ে ইশারায় না বলল। এই নিমডাঙ্গাতেই নিয়ে এলাম। মন্দির নির্মাণ করে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করলাম, এবং মা চণ্ডীর সেই মন্দির আজও আমাদের এই নিমডাঙ্গা গ্রামের একেবারে মধ্যবর্তী স্থানে অবস্থিত রয়েছে, যে জায়গাকে তোমরা এখন তেমাথার মোড় বলো। আসলে এসব ঘটনা তো আমার যৌবন বয়সের। এই চায়ের দোকান তখন ভজনের ঠাকুরদা চালাতেন। ভজন তখন বাড়িতে সবে স্লেট খড়ি ধরতে শিখেছে।
পাঠশালায় ভর্তি হয়নি, আর তোমরা তখন তোমাদের মায়ের কোলে সবে আধো আধো কথা বলতে শিখেছ। তাই তোমাদের এসব কাহিনী বা ইতিহাস জানার কথা নয়। বাড়িতেও নিশ্চয়ই এসব নিয়ে কোনো চর্চা হয়নি, তাই তোমাদের কাছে নিমডাঙ্গার দেবী চণ্ডিকার মন্দিরের প্রকৃত ইতিহাস অজানাই থেকে গেছে। চণ্ডীপুরের সেই ভয়ঙ্কর ভৌতিক কাহিনী আর নিমডাঙ্গার মন্দিরের ইতিহাস শুনে নিতাই সহ চায়ের দোকানে উপস্থিত সকলে একেবারে থম মেরে গেল। ভজনও বিস্ময়ে হতবাক হয়ে গেছে। কারোর মুখে কোনো কথা ছিল না। সত্যেন কাকা মুচকি হেসে বললেন, সত্যিই অবাক করে দেবার মতো কাহিনী বটে। আমিও আশ্চর্য হয়ে গেছিলাম কমলার অতৃপ্ত আত্মার কাছে অভিশপ্ত চণ্ডীপুরের ইতিহাস এবং দেবী চণ্ডিকার সেই অলৌকিক কাহিনী শুনে। স্বচোখে দেখেওছি, সেই অলৌকিকতা উপলব্ধিও করেছি, বুঝলে? তা চলো আজ উঠি। গল্প বলতে বলতে সন্ধে গড়িয়ে রাত হতে চলল। মায়ের মন্দিরে একবার প্রণাম করে আসি গে। আবার একদিন সময় করে আসবখন তোমাদের নতুন কোনো গল্প শোনাতে। সহাস্যে কথাগুলো বলে ভজনদার হাতের আরেক কাপ চা খেয়ে সত্যেন কাকা উঠে পড়লেন। বাকিরা চায়ের কাপে চুমুক দিয়ে হতভম্ব হয়ে বসে রইল।